সরকার নিজেই নির্বাচন ব্যাহতের অবস্থা তৈরি করছে, গণভোটের নামে ষড়যন্ত্র করছে জামায়াত সহ সমমনা দল, অভিযোগ বিএনপির। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। পরিকল্পিতভাবে সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। জুলাই সনদে রাখা যাবে না নোট অব ডিসেন্ট, বললেন নাহিদ। কার্গো ভিলেজের স্ট্রং ভল্টের তালা ভাঙা নিয়ে তোলপাড়, অস্ত্র গোলাবারুদ লুট ইস্যুতে বন্ধ, সংশ্লিষ্টদের মুখ, বাড়ছে উদ্বেগ। শর্তের বেড়াজালে কঠিন হয়ে পড়ছে বিদেশ ভ্রমণ, সহজে মিলছে না ভিসা, আস্থা হারাচ্ছেন বিদেশিরা। মেহেরপুরে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি, প্রকল্প প্রণোদনার নামে টাকা নয় ছয়। এবার খোদ সরকারের বিরুদ্ধে ভোট আয়োজন ব্যাহত করার গুরুতর অভিযোগ তুলল বিএনপি। রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সমাবেশ এই অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে এই ষড়যন্ত্রের সঙ্গে জামায়াত সহ সমমনা দলগুলো। দাবি জানান জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে রাজধানীতে বিএনপির এই কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি স্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। বেলা 3টায় শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। বিএনপি নেতারা বলেন, যারাই ধর্মের ব্যবসা করছে তারাই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে তাই এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন, 71 সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর আবারও কেন আলোচনা করতে হবে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা এই এতদিন ধরে 7 মাস ধরে যে আমরা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলগুলোর প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টায় নেমেছে খোদ সরকার। মন্তব্য করেন, জামায়াত সহ অন্যান্য ইসলামী দলগুলোর বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি, যা কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর ঘুরে শেষ হয় কারওয়ান বাজার মোড়ে। যদিও এটা বিপ্লব সংহতি দিবসের র্যালি, তবে সবকিছু ছাপিয়ে বিএনপির নেতাকর্মীদের মুখে ছিল নির্বাচনের আওয়াজ। অভিযোগ করছেন আগামীর ভোট নিয়ে নানা ষড়যন্ত্রের। বলছেন, ৭৫-এ যেভাবে দেশের ক্রান্তি লগ্নে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, সেই গণতন্ত্র আবারও ফিরিয়ে আনতে হলে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ভিন্ন মাত্রা যোগ করে সাপ্তাহিক ছুটির দিনে। বিএনপি নেতাকর্মীদের স্লোগান বক্তব্যে উঠে আসে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিষয়টি। 5 আগস্ট পরবর্তী নতুন সময়ে দ্বিতীয়বারের মতো বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির এমন স্বতঃস্ফূর্ত আয়োজন ঢাকার বুকে।
যেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় ৭৫-এর আজকের এই দিনটিকে। ছিল ফ্যাসিবাদ শাসনামলের নানা চরিত্র। বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন হলেও নেতাকর্মীদের কণ্ঠে ছিল আসছে জাতীয় নির্বাচন এবং সে বিষয়ে দলের প্রস্তুতির কথা। ১৬ বছরের নির্যাতনের পরে আজকের এই বাঁধভাঙা জোয়ার, আগামী দিনে এই মেসেজ যে বিএনপি ক্ষমতায়, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এই দেশের কোনো মানুষ ভোট দিতে পারেনি। আমরা ভোটের অধিকার ফিরে দিতে আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। কেউ কেউ স্মরণ করেন বাংলাদেশের জন্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং নব্য আধিপত্যবাদ এবং আগ্রাসনের কবল থেকে প্রিয় সদস্য রক্ষা পায়। এই ৭ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিপ্লব ঘটিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারিতে এই বর্তমান সরকারের আন্ডারে নির্বাচন হয়ে সারা বাংলাদেশে ধানের শীষ আরেকটি বিপ্লব ঘটবে। নয়াপল্টন থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৭৫-এর ৭ নভেম্বরের আজকের এই দিনটি স্মরণে বিএনপির পক্ষ থেকে ঢাকার বুকে যে বর্ণাঢ্য র্যালি হচ্ছে তা যেন ছাপিয়ে গেছে আসছে জাতীয় সংসদ নির্বাচনের যে বার্তা, সেই বার্তার মাধ্যমে। নেতাকর্মীরা বলছেন গেল ১৬ বছর ধরে যে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হয়েছে, সেই যাত্রা যাতে ২০২৬-এর ফেব্রুয়ারিতে বিএনপি নতুন করে জেগে উঠতে পারে আগামীর নির্বাচনের মাধ্যমে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এর আগে শুক্রবার সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রত্যয় ব্যক্ত করেন জনগণের ভোটাধিকার ও বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি এগিয়ে যাবে। বলেন ৭ নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারা সংস্কৃতি থেকে বের হতে হবে। ৪ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছাড়াও বক্তব্য দেন জামাত ইসলামীর শীর্ষ নেতারা। জামাতের এই নায়েবে আমির মনে করেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। অভিযোগ করেন চলমান সংস্কার কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে। ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। আর ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান বাড়ানো সময়ের দাবি। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায় না। কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে। দাবি জানান যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি দ্রুত সময়ের মধ্যে তা শেষ করার। নির্বাচনের হালকা একটা ঝলক দেখ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত, তবে তার আগে চায় গণভোট। আব্দুল্লাহ তাহেরের দাবি, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনগত বাধা নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। কি নির্বাচন? জাতীয় নির্বাচন। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে, কোনটাকে না বলেছে।
গণঅভ্যুত্থানের পর দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলোর সহায়তা পায়নি সরকার। জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় একথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকবে, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। আলোচনা সভায় গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপেই বোঝা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, নানা মহলের স্বার্থ দেখায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হবে না। বিএনপির নেতারা সব মসজিদে যাচ্ছে, পীর সাহেবের দরবারে যাচ্ছে, আবার একইভাবে জামাতকে দেখবেন ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে। সুতরাং অবশ্যই নির্বাচন হবে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করার। সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, গণঅভ্যুত্থানের পর দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলোর সহায়তা পায়নি সরকার। বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক কিছুই তরুণ নেতৃত্বের হাতে ছিল না। আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে। আমরা ২৫-২৫ বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিং এর দায়িত্বে। কিন্তু যখন আমাদের অগ্রজরা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না। এ সময় নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে নামার আগে ভাবতে হচ্ছে তাকে। এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার, অথবা কাউকে যদি কেউ দেয়। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না। সবাই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট রাখা যাবে না, যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন হতে হবে। এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সনদ বাস্তবায়নের পর নির্বাচনের দিকে যেতে হবে। এদিকে দলীয় নিবন্ধন ও শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। দলের নিবন্ধন ও প্রতীক পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এনসিপিকে। নির্বাচন কমিশনের সঙ্গে একরকম মুখোমুখি অবস্থায় যায় পরিস্থিতি। শেষমেশ মিলেছে নিবন্ধন, শাপলা ফুল চেয়ে পেয়েছে কলি প্রতীক। এ আনন্দে রাজধানীর রামপুরা ও বাড্ডায় মিছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। উচ্ছ্বাসিত দেখা যায় দলটির নেতাকর্মীদের। প্রতীক কলি হলেও অনেকের হাতে ছিল শাপলা। নিবন্ধিত দল হিসেবে আমরা শাপলা কলি পেয়ে আজকের আমরা আনন্দে উল্লাসিত। শাপলা কলি নিয়ে গ্রাম, শহর, অলি গলি সব জায়গায় পৌঁছাবো। মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু করে ভাটারার নতুন বাজার গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলটির নেতারা। নাহিদ ইসলাম এই বাংলাদেশের জাতির জন্য যে অবদান রেখেছে, নাহিদ ইসলামের নিজের জনপদ, নিজের এলাকাবাসীর সেই অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে আগামীর ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে পাঠাবে। এর আগে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট রাখা যাবে না, যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। নাহিদ বলেন, সবাই কেবল ভাঙার কাজ করেছে, গড়তে পারেনি। হুঁশিয়ারি দেন, নির্বাচিত হয়ে কেউ আওয়ামী লীগের মতো হওয়ার স্বপ্ন দেখলে জনগণ তাদেরও নামিয়ে ফেলবে। বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তার দ্বারা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ। নগর থেকে গ্রাম, সবখানে ভোট ভাবনা। এ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন।
2020 সালে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শ্রমিক। আগামী নির্বাচনে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। খুলনা থেকে জাহাঙ্গীর আলম রতনের ছবিতে স্বপ্নিল শাহরিয়ার শিশিরের রিপোর্ট। আমি এখন রয়েছি খুলনার বন্ধ হয়ে যাওয়া একটি পাটকলের সামনে। এখন এখানে শুনশান নীরবতা, অথচ একটা সময়ে এই পাটকলগুলোই ছিল খুলনার অন্যতম প্রাণশক্তি এবং এখানকার শ্রমিকরা ছিলেন ভোটের মাঠের অন্যতম নির্ধারক শক্তি। নির্বাচন সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন তারা। 2020 সালের 1 জুলাই খুলনার 9টি সহ মোট 25টি পাটকল বন্ধ করে দেয় সরকার। কর্মকর্তা কর্মচারী বাদে এসব কারখানার 33,000-এর বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়। বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা ফের সব সরকারি মালিকানায় চালু এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন। বলছেন কাজ হারিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। যে প্রার্থী জয়ী হোক, যেই সরকার গঠন করুক, আমরা শ্রমিক আমাদের এই কলকারখানা মিল কলকারখানা চালু করবে, রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে। এই জুট মিলে বহুত টাকা পাওনা আছে, কোন সরকার এসে দেবে এইটা সরকারের কাছে দাবি। যখন জুট মিল চলছে তখন স্কুলে ছাত্রদের বসার জায়গা দিতে পারেনি। আজকে শ্রমিকের সন্তান অশিক্ষিত পড়ে রয়েছে। আসছে নির্বাচনে খুলনায় বড় ফ্যাক্টর হতে পারেন এই বিপুল সংখ্যক শ্রমিক। তারা বলছেন যে জনপ্রতিনিধি পাটকলগুলো চালুর উদ্যোগ নেবেন থাকবেন তার পক্ষেই। ভোটের সময় আসলে অনেকে অনেক রকমের কথা, ভোট শেষ হয়ে যাওয়ার পর আমাদের কথা কেউ মনে ভাবেও না আর চিন্তা করে না। আমাদের দিন মজুর করে আমাদেরই খাইতে হয়। এখন মানুষের কর্মসংস্থান নাই, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কেউ চুরি করতেছে, কেউ বিভিন্ন ধরনের মদ গাঁজা তাড়ি আবার বসতেছে। এইগুলো অন্তত কমিয়ে যেত, যদি কর্মসংস্থান থাকলে মানুষ তো এইগুলো করতো না। বিভিন্ন দলের প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে আবারও চালু হবে পাটকল। পাশাপাশি শ্রমিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাচ্ছি নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানাগুলো চালু হবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আরও বেশি উন্নত মানের এই মিলগুলো আমরা চালু করব। শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং শ্রমিকদের সন্তানদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা, এটা আমরা যতটা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি চলমান আছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন মানুষের সেবা করার, আমরা বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং কর্মসংস্থানের জন্য আরও নতুন নতুন মিল কলকারখানা স্থাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দেশের উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হইলে হয় না, দেশের উন্নয়ন মানে হলো উৎপাদন, আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মিল কলকারখানা। বর্তমানে খুলনা অঞ্চলের কিছু পাটকল ইজারার মাধ্যমে বেসরকারিভাবে সীমিত আকারে চালু আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, খুলনা। প্রথমবারের মতো বড় বোনের আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চান নেত্রীর জন্য। ভোটাররাও আশা করছেন কাঙ্ক্ষিত উন্নয়নের। যে মাটিতে জন্মেছিলেন, কেটেছে শৈশব, সেখান থেকেই প্রথমবারের মতো ভোটে লড়বেন বেগম খালেদা জিয়া। এর আগে এই দিনাজপুর 3 আসনে 3 বার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন তার বড় বোন খুরশিদ জাহান হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের প্রার্থিতায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। আনন্দ মিছিল, মোটরসাইকেলের শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালনে ব্যস্ত নেতাকর্মীরা। ভোটাররাও আশায় বুক বেঁধেছেন পূরণ হবে আশা আকাঙ্ক্ষা। মানুষের যে আশা দিনাজপুর সিটি কর্পোরেশন হবে এবং দিনাজপুরের যে সকল উন্নয়নগুলো রয়েছে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই এই উন্নয়নগুলো হবে। যেহেতু উনার এটা মায়ের বাড়ি এবং এটা দিনাজপুরবাসীর একটা আবেগের জায়গা, আমরা আশা করছি যে এখানে ভূমিধস উন্নয়ন হবে, ভূমিধস বিজয় হবে। দিনাজপুর জেলাকে শিক্ষা নগরী, স্বাস্থ্যের নগরী থেকে শুরু করে সমস্ত উন্নয়নের ছোঁয়া এই মানুষের জন্য, দিনাজপুরের জন্য উনি অনেক বেশি করবেন এইটুকু প্রত্যাশা করি। আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির একাধিক নেতা, তবে সবাই মিলে এখন নেত্রীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। আমরা দিনাজপুর জেলা বিএনপি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ সর্বোচ্চ বিজয় লাভ করে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান দখল করে দেখাবো। যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সেই গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের মানুষের দুশ্চিন্তাবিহীন নিদ্রা, ঘুম, এগুলোর স্বার্থে আমাদের এই কাজটা করতে হবে, যে আমাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। জেলার শীর্ষ নেতারাও বলছেন এই আসনে প্রার্থী হবেন চেয়ারপারসন, এমন আশা আগে থেকেই ছিল। সেজন্য দলের মধ্যে নেই টানাপোড়েন, মতবিরোধ।
যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী হয়েছেন, যখনই শুনেছেন সম্পূর্ণ প্রার্থী একত্রিত হয়ে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় লাভ করাবো, এটাকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়া সহ মোট 5টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। ফাঁকা রাখা হয়েছে 1টি আসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজের স্ট্রং ভল্টের তালা ভাঙা নিয়ে চলছে তোলপাড়। গুঞ্জন উঠেছে তালা ভেঙে লুট করা হয়েছে আমদানি করা ভারী কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ। তবে এই তালা ভাঙা নিয়ে সংশ্লিষ্ট সবারই মুখ বন্ধ। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি বিমানবন্দরের দায়িত্বরতরা স্পষ্ট না করায় উঠেছে নিরাপত্তার প্রশ্ন। এর দায় এড়াতে পারে না কেউই। কাজী ফয়সালের রিপোর্ট। গেল 18 অক্টোবর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এরপর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান স্ট্রং ভল্ট। কাঠামোগত সক্ষমতায় ভয়াবহ আগুনেও তেমন কোনো প্রভাব পড়েনি ভল্টে। অক্ষত থেকে যায় আমদানি করা অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কিন্তু বিপত্তি আগুনেরও 10 দিন পর 28 অক্টোবর ভাঙা অবস্থায় পাওয়া যায় নিরাপত্তা বেষ্টনীতে থাকা স্ট্রং ভল্টের তালা। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও ভল্ট থেকে কোনো কিছু লুট হয়েছে কিনা তার কোনো বর্ণনা নেই ওই জিডিতে। তবে কয়েকটি গণমাধ্যমে খবর বলছে লুট হয়েছে ভল্টে থাকা কয়েকটি অস্ত্র। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চায়নি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানায় বিমান বাংলাদেশ। এটা আমাদের বিমানের এককভাবে কোনো অথরিটি নাই গিয়ে দেখবে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। জিনিসটা যখন জানাজানি হলো, এটা সব বাহিনীর যারা যারা রিলেটেড তারা আসছে, এসে যা করার দরকার করতেছে। কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। পুলিশ বলছে বিমানবন্দর থানায় হওয়া সাধারণ ডায়েরি ধরে তদন্ত চলছে। তবে অস্ত্র বা অন্য কিছু লুট হয়েছে কিনা তা বেরিয়ে আসবে তদন্তের পরই। সংবেদনশীল জিনিস, অস্ত্র, গোলাবারুদ, তো এই ক্ষেত্রে আমরা যে ইনভেন্টরি চেক করে এবং অন্যান্য সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা অব্যাহত রেখেছি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তায় থাকা স্ট্রং ভল্টের তালা ভাঙা উদ্বেগের বড় কারণ হিসেবে দেখছেন এই এভিয়েশন বিশ্লেষক। ভয়াবহ রকমের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সত্যিকার অর্থেই এটা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সবাইকে শঙ্কিত করে তুলেছে। ষড়যন্ত্র বলে আমরা মনে করতে পারি, হয়েছে কিনা সেটা যথাযথ কর্তৃপক্ষ বলতে পারবে, বাট এটার একটা যথাবিহিত ইনকোয়ারি হওয়া উচিত। এই ঘটনার আগেই ভল্টের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সতর্কতামূলক চিঠি লিখে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চের মূল ফটকে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে। গেল রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। এরপর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলটি নিষ্ক্রিয় করে। এ সময় জেএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি। আজ চার্চটিতে খ্রিস্ট জন্ম জয়ন্তী 2025-এর জাতীয় পর্যায়ে জুবিলি অনুষ্ঠান হওয়ার কথা। ঘুরতে কিংবা কাজের জন্য বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের মানতে হচ্ছে হাজারটা শর্ত। আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার। গত 1 বছরে যেন এভাবেই বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে এসে ঠেকেছে। কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের ওপর আস্থা হারাচ্ছে বিদেশিরা। সম্রাট হোসেনের রিপোর্ট। থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকাও থাকলেও কঠিন হচ্ছে এসব দেশে যাত্রা।
পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল। সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস। কিছুদিন আগেও যেখানে 10 দিনের মধ্যে পাওয়া যেত ভিসা, সেখানে এখন সময় লাগছে 1.5 থেকে 2 মাস। পর্যটকদের কেন এমন জটিলতায় পড়তে হয়? জবাবে ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠানের কর্মীরা জানান কঠিন শর্তের কথা। এই অবস্থায় প্রভাব পড়ছে ট্যুরিজম খাতে। আগে হচ্ছে খুব ভালো প্রোফাইল যদি হতো তখন হচ্ছে খুব ইজিলি ভিসা পেয়ে যেত, এরকম জটিলতাগুলো হতো না। বাট রিসেন্টলি হচ্ছে ভালো প্রোফাইল হওয়ার পরেও মানে ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং এ রাখতেছে, অনেক টাইম নিচ্ছে। ভিসাটাই যদি না হচ্ছে তখন তো আপনি পরবর্তী ধাপেগুলো আপনি আর যাবেন না। সো আমাদের টোটালটাই হচ্ছে আমাদের বিজনেসটাই মনে করেন একদম স্লো হয়ে গেছে এই ভিসার রেশিওটার হচ্ছে যে কমে যাওয়ার কারণে। এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব। কেননা গেল 1 বছরেও চালু হয়নি নতুন কোনো শ্রমবাজার। এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা। এম্বাসিগুলো আপনার সবাই ওই দিল্লি নির্ভর, ইন্ডিয়া নির্ভর, তাহলে এই ভারত নির্ভর থেকে বের হয়ে এখানে সকল এম্বাসি আপনার চালু করা এবং তাদের লেবার কনসুলেট চালু করা, বিএফএস চালু করা এবং এটাকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা। এটা করলে ইউরোপে যাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। মিডল ইস্ট থেকে আপনি যেটা বলছেন, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। মিনিমাম অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন, অবৈধভাবে অবস্থান ও অপরাধের সাথে যুক্ত হয় বাংলাদেশিদের প্রতি আস্থা হারাচ্ছে বিদেশিরা। ধরো যে মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, আমাদের কর্তৃপক্ষ কি সেরকম একটা অবস্থানে আছে যে তারা প্রতিবাদ করতে পারবেন যে কেন তারা ফেরত পাঠাচ্ছেন? সেটা পারছেন না, কারণ তারা বৈধ আইনের ভিত্তিতেই কিন্তু তাদেরকে ফেরত পাঠাচ্ছেন। আইনের প্রয়োগটা যদি বিদেশের মাটিতে হতে পারে, আমাদের এখানে কেন হবে না? সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হ্যানলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।